রাবিসা ধর্ষণ ও হত্যা মামলায় বাবা মা সহ 16 জনের সাক্ষ্য গ্রহণ। আসামিদের আত্মপক্ষ সমর্থন আগামীকাল। সংক্ষিপ্ত সময় বিচার সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ। রাস্তার আন্দোলনে চেয়ারম্যানকে সরানো হবে না, সাফ জানালো বাংলাদেশ ব্যাংক। এবারে বাজেটে সুবিধাবঞ্চিত মানুষদের গুরুত্ব দেওয়া হবে জানালেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ভোলায় তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত। রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন, দাফন করা হয়েছে মায়ের কবরের পাশে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগীর বাবা মা বোন সহ 16 জন সাক্ষী। আগামীকাল আসামির আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন বিচারক। কান্নাজড়িত কণ্ঠে রামিসার বাবা যে কোনো ধর্ষণ মামলার বিচার কার্য 1 মাসের মধ্যে শেষ করতে আইন করার দাবি জানান। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি রাষ্ট্রপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মঙ্গলবার সকাল 8টার দিকে কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে আদালতে আনা হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি স্বপ্না আক্তারকে। ঘণ্টাখানেক পর আনা হয় মামলার মূল আসামি স্বপ্নার স্বামী সোহেল রানাকে। 2 আসামিকে রাখা হয় আদালত গারদে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আলোচিত মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয় সকাল 10:30টার কিছুটা পর। আসামিদের উপস্থিতিতে বিচারকের সামনে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী এবং রামিসার বাবা। এরপর দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন রামিসার মা। ঘটনার নৃশংসতা বর্ণনার সময় নীরব হয়ে যায় এজলাস কক্ষ। তৃতীয় সাক্ষী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রামিসার বোনের ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি নেন বিচারক। এরপর একে একে প্রতিবেশী, তদন্তকারী কর্মকর্তা সহ 17 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য নেন বিচারক। আজকে যে বিচার চলছে, এই বিচারের মাধ্যমে বা এই বিচারের পরবর্তীতে রায় এবং বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা মনে করি যে আমাদের দেশে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে। নিজের মেয়ের মতো ভুক্তভোগী অন্যদেরও বিচার চান রামিসার বাবা। কোনো বাবা মা যেন আমার মতো এই বাদকোটে এসে এসে দাঁড়াতে না হয়। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। সাক্ষীর জবানবন্দিতে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কোনো বাধা থাকবে না বলে মনে করেন বিশেষ পিপি। সোহেল রানা এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বসবাস করা ফ্ল্যাটের তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত, ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে। সুতরাং তাদের এই দায় এখানে এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরও একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। রাষ্ট্রের নিযুক্ত আসামিদের আইনজীবী আজকে তেমন কোনো মন্তব্য করতে চাননি। এগুলো সব আর্গুমেন্ট বা যুক্তিতর্কের স্টেজে আপনারা জানতে পারবেন। এই মুহূর্তে এগুলো বলার মতো অবস্থা নেই। মামলাটা এটা সাবজুডিস ম্যাটার, আদালতের বিচারাধীন বিষয় নিয়ে আমি আর এর বেশি কোনো কথা বলতে চাচ্ছি না। এছাড়া আসামি সোহেল রানার উদ্ভট বক্তব্য প্রচার করে রামিসা হত্যা ও ধর্ষণের বিচারকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে বলে আদালতে অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্ত পুশব্যাকের বিরুদ্ধে সরকার। এ ব্যাপারে বিজেপি কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সময়ে শিশু রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ করবে সরকার। মন্ত্রিসভা পরিবর্তনের বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, অনেকটা নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করেছে দেশের মানুষ। তার সুফল আমরা পাচ্ছি জনগণ। সীমান্ত সমস্যা নিয়ে বিজিবি বিএসএফ বৈঠক প্রসঙ্গে বলেন, সব ঘটনাকে বর্ডার কিলিং বলার সুযোগ নেই। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে যদি কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে
কোনো রকমের কোনো অপরাধে জড়িত থাকে কেউ, ইললিগ্যাল ট্রেসপাস করে যায় কেউ, সেটা তারা কিভাবে অ্যাড্রেস করবে সেটা তাদের দেশীয় আইনে করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না। বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে, আমরা যে কোনো রকমের ইললিগ্যাল পুশ ইন বা পুশব্যাক এগুলোর বিপক্ষে। শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত গতিতে এগিয়ে চলছে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, সংক্ষিপ্ত সময়ে বিচার প্রক্রিয়া শেষ করা হবে। বিচার কার্য নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, তবে যেহেতু সবার প্রত্যাশা যে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হোক, আমরা সেটা করার ব্যবস্থা করছি। সাক্ষী শেষ হয়ে গেলে তারপরে আর কিছু আইনানুগ ব্যবস্থা আছে, যেমন আসামিকে সাক্ষ্য গ্রহণের পরে পড়ে শোনাতে হয় সে দোষী কি দোষী, এই সমস্ত বিষয় আছে। তারপরে আর্গুমেন্টের জন্য দিন রাখতে হয়, আর্গুমেন্টের পরে রায়ের জন্য দিন ধার্য হবে, এটা আদালতের বিষয়। তা আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিচার কার্যটা শেষ হবে। সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের জানাজা থেকে আটকের বিষয়ে সরকারের নির্দেশনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক হওয়াদের বিরুদ্ধে আগেই মামলা থাকতে পারে। আমরা রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সাক্ষী শেষ হয়ে গেলে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ ভালো নেই, সবকিছু মানুষের প্রত্যাশার বিপরীতেই চলছে। সিলেট সদর উপজেলায় ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার 4 বছর বয়সী শিশু ফাহিমার স্বজনদের সাথে দেখা করেন জামাতের আমির। এ সময় স্বজনদের সমবেদনা জানান তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিরোধী দলীয় নেতা। অভিযোগ করেন, সরকার অত্যন্ত তড়িঘড়ি করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর সরাসরি করের বোঝা আরও বাড়বে, যা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে। দেশজুড়ে হাম ও রুবেলার প্রাদুর্ভাব এবং এতে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানান ডাক্তার শফিকুর রহমান। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা করব, আর কোনো বাপ মা চোখের পানি ফেলে না বলুক যে আমার বাচ্চা তো ফেরত পাবো না, আমি আমার বাচ্চার বিচার চাই। রামিসার বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আপনি বিচার চান কিনা? তিনি বলছেন, কার কাছে বিচার চাইব? অসহায়ত্ব প্রকাশ করেছেন। কেন? বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই বলেই তিনি এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী যেভাবে রামিসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামিসার বিচার সম্পন্ন হবে, আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী যিনি তিনিও দেবেন, যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। দেশ ভালো নেই, প্রত্যাশার বিপরীতে এখন দেশ। শুধু এইটুকু বলে গেলাম, কিন্তু আমরা এটাও বলে যাচ্ছি, ওই স্রোত যত ভয়াবহ হোক, এই স্রোতের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে মঙ্গলবার আন্দোলন করেছেন গ্রাহকরা। এ সময় সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিও জানান তারা। তবে রাস্তার আন্দোলনের প্রভাবে চেয়ারম্যানকে সরানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। শুভ মাহফুজের রিপোর্ট। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মঙ্গলবার সকাল 9টার আগেই মতিঝিলের দিলকুশা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এ সময় তারা নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দোসর উল্লেখ করে ক্ষোভ জানান। হাজারো মানি লন্ডারিং, নারী কেলেঙ্কারি, তারপর ব্যাংকের টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে যাওয়ার বহু প্রমাণ রয়েছে। এই ধরনের একজন প্রমাণিত স্বীকৃত চোরকে আবার এই ব্যাংকের চেয়ারম্যান হিসাবে আনা হচ্ছে, এটা এই জাতির জন্য লজ্জাজনক। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ইসলামী ব্যাংকে আবারও একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা চলছে। এসালম আগে যেভাবে লুট করে নিছে, আবার যদি তার লোক বসাইয়া বাকি যেটুকু আছে সেইটুকু নেওয়ার পায়তারা করছে। এই জন্য আমরা এই চেয়ারম্যানের চাই না, আমরা এই চেয়ারম্যানকে প্রত্যাহার চাই। এই এসালমের দোসর ইসলাম ব্যাংকের এমডি হলে ব্যাংকটাকে আবার লুটপাট করে শেষ করবে, তাহলে গ্রাহকরা কি করবে? 2017 সালে আমরা দেখেছি এই ইসলামী ব্যাংক লুটেরাদের হাতে চলে গিয়েছে।
বর্তমান বাংলাদেশে জুলাই পরবর্তী বাংলাদেশে এসে আবার একদল লুটেরাই ইসলামী ব্যাংক দখল করার পায়তারা করছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। কিভাবে একজন ধিকৃত লোককে, একজন লুটেরা লোককে, দুর্নীতিবাজ লোককে যে বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত হয়েছে, সে বাংলাদেশ ব্যাংক থেকে গভর্নর আবার সে তাকে পদায়ন করে এখানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক বলেন, গ্রাহকদের আন্দোলন বিভ্রান্ত করতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তাদের উপর রাজনৈতিক ট্যাগ দিচ্ছেন। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও আগের এমডিকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আমরা যখন এখান থেকে বিদায় নিয়েছি সন্ধ্যার পরে, তখন রাতের অন্ধকারে তিনি অনলাইনে মিটিং করেছেন। সেখানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এইভাবে অনলাইনে মিটিং করা, রেজুলেশন ছাড়া, কোনো কাগজপত্র ছাড়া ইসলামী ব্যাংকের যিনি ভারপ্রাপ্ত এমডি, সেক্রেটারি তাদেরকে বাদ দিয়ে এইভাবে রাতের অন্ধকারে যে মিটিং করা হয়েছে, সেই মিটিংয়ের কোনো বৈধতা নাই। এটা একটি অবৈধ মিটিং। ফলে এই অবৈধ মিটিংয়ের মাধ্যমে ওমর ফারুক খান, যিনি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, তার যে পদত্যাগ গ্রহণ করা হয়েছে সেটাকে বাতিল করে তাকে স্বপদে পুনর্বাসন করতে হবে, তাকে পুনর্বহাল করতে হবে। এদিকে আন্দোলনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, রাস্তার আন্দোলনে বাংলাদেশ ব্যাংক নিজেদের সিদ্ধান্ত থেকে সরবে না। বাংলাদেশ ব্যাংক কোনো রাস্তার কোনো আন্দোলন দ্বারা তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, সেটা যদি কেউ ভেবে থাকে তবে সেটা সঠিক না। অবশ্যই বাংলাদেশ ব্যাংক তো গণমানুষের একটি প্রতিষ্ঠান। গণমানুষের চাওয়া পাওয়ার যে রিফ্লেকশন, সেটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে থাকবে। তবে আন্দোলনের মাধ্যমে কোনো পক্ষ তাদের পক্ষে একটি সিদ্ধান্ত, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নিয়ে নেওয়া, বা দুদিন পর দেখা যাবে তার প্রতিপক্ষ অধিকতর শোডাউন করে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটি আবার 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলা, এই ধরনের আচরণ বা ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আমি দেখছি না। তবে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের স্ত্রীর ঋণ খেলাপির কথা স্বীকার করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ওনার ব্যক্তিগত নামে কোনো ঋণ নেই, প্রতিষ্ঠানের নামে ঋণ আছে। যে প্রতিষ্ঠানে তার ওয়াইফও একজন পার্টনার বা পরিচালক, যে কোনো একটা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আগামী বাজেটে নিয়ন্ত্রণমুক্ত ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার ইআরএফ মিলনায়তনে বাজেট নিয়ে সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, এবারের বাজেটে সুবিধা বঞ্চিত মানুষদের গুরুত্ব দেওয়া হবে। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হবে। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। সপ্তাহখানেক পরেই সংসদে পেশ করা হবে 56তম জাতীয় বাজেট, যার আকার ধরা হয়েছে প্রায় 9,00,000 কোটি টাকারও বেশি। এমন এক সময় এই বাজেট পেশ করা হবে যখন সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতে সুশাসন এবং আয় বৈষম্য বেশ চ্যালেঞ্জের। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ মিলনায়তনে আয়োজন করা হয় বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনার। এ সময় ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যবসায়ীরা। আমাদের সবই ঠিক আছে, ব্যবসার দমও আছে, কিন্তু আমরা সহযোগিতা পাইনি। আমরা সময় মতো এলসি করতে পারিনি, কাঁচা মাসে এলসি করতে পারিনি। এখন প্রতিনিয়ত আমরা কি দেখছি, চাঁদাবাজি। তারপরে এই নোয়াখালীতে গতকালকে একটা পরিবার থেকে 2 জনকে হত্যা করা হয়েছে, আরো 3 জন হাসপাতালে আছে। টোটালি চাঁদাবাজি। তো আপনাদের কর্মসংস্থান যদি না হয়, এগুলাকে ঠেকানো সম্ভব হবে না। বিপিসি একই বিজনেস করে, আমি একই বিজনেস করি, বিপিসি আমার রেগুলেটর। বিপিসির কাছে লাইসেন্সের কোনো কাগজ পাঠালে বিপিসি পরে মার্কেটিং কোম্পানির কাছে। মার্কেটিং কোম্পানি জানেও না এলপিজি কী জিনিস। ওরা 3 মাস ঘোরায়, 6 মাসের মাথায় গিয়ে একটা করতে চায়। সেমিনারে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন করদাতাদের উপর চাপ কমিয়ে নতুন কর আহরণের উপায় খোঁজার আহ্বান জানান। আগামী অর্থ বছরে 6.5% প্রবৃদ্ধির কথা বলছেন। 5% যদি হয়, 5% থেকে 6.5% করতে হলে এই যে প্রিকন্ডিশনগুলা, এই বিনিয়োগ বান্ধব পরিবেশ, জ্বালানি, সুশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ল অ্যান্ড অর্ডারের কথাও একজন বলে গেছেন পূর্ববর্তী বক্তা, এইগুলো যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে এই লক্ষ্যমাত্রাটা আসলে পূরণ হবে না।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে নিয়ন্ত্রণমুক্ত ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা হবে। সরকারের দায়িত্ব হচ্ছে ফেসিলিটেট করে দেওয়া, কিন্তু আমাদের দেশের সরকার হচ্ছে বাধাগ্রস্ত করা হচ্ছে আমাদের কাজে। যে ওনারা একটু বললেন না, যত বেশি বাধাগ্রস্ত করা যায় ব্যবসা বাণিজ্য অ্যাক্টিভিটিসে, এইটাই মনে হয় নিয়ন্ত্রণটা হচ্ছে সরকার। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এক কথায় বলছি, আমি যত পারমিশন যতগুলো আছে সবগুলো টাইম ফ্রেমের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। দিস ইজ আওয়ার ডিসিশন। এবারের বাজেটে সুবিধাবঞ্চিত মানুষদের গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি নির্বাচন প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অর্থনীতিবিদদের অভিমত, অর্থনীতির খুব খারাপ সময়ে দায়িত্ব পেয়েছে বিএনপি সরকার। এই খারাপ অর্থনীতির মধ্যে সরকার রাজস্ব বাড়াতে চায় প্রায় 2 লাখ কোটি টাকা, বৃদ্ধির হিসাবে 23%। অর্থনীতিবিদরা বলছেন, কৃষক কার্ড, সামাজিক নিরাপত্তা জোরদার, বিশাল জ্বালানি ভর্তুকির জন্য বড় রাজস্ব আদায়ের কোনো বিকল্প নেই। তবে এনবিআরের সক্ষমতা বৃদ্ধি ও রাজস্ব কর্মকর্তাদের মাইন্ডসেট পরিবর্তন না হলে কোনোভাবেই সেই লক্ষ্যের কাছাকাছিও যাওয়া সম্ভব হবে না। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের 5 মাসের মাথায় 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। এদিকে এখনো বেশিরভাগ ব্যাংকের অবস্থা নাজুক, রয়েছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, পূর্বের শর্ত পূরণ না হয় দাতা সংস্থার কাছ থেকে বড় ঋণ প্রাপ্তির আশাও কম। তাই অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বৃদ্ধি ছাড়া পথ খোলা নেই বলছেন অর্থনীতিবিদরা। সরকার এই মুহূর্তে এমন একটা চ্যালেঞ্জে রয়েছেন যেখানে বিদেশি উৎস থেকে বর্ধিত ঋণ পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, যেহেতু তার ব্যালেন্স অফ পেমেন্টস পজিশন তুলনামূলকভাবে অতটা ভালো না। আবার একই সাথে অভ্যন্তরীণ উৎস থেকে সরকার যদি ঋণ নেন, ব্যাংক ব্যবস্থা থেকে প্রচুর পরিমাণে ঋণ নেন, তাহলে ব্যক্তি খাত যে ব্যাংক থেকে ঋণ নেবেন সেই সুযোগটা তার অনেকটাই কমে আসে। তবে এটাও বাস্তবতা যে বাংলাদেশে যে পরিমাণ রাজস্ব জিডিপি অনুপাত, সেটা এশিয়ার ভিতরে সর্বনিম্ন, যেটা আমাদের মতো উন্নয়নশীল দেশের সাপেক্ষে মোটেই গ্রহণযোগ্য না। এবং আমাদের এখানে রাজস্ব বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। ডেফিনেটলি টাফ হবে। এখন টাফ হলে যদি সেটা না পারে পুরোপুরি অর্জন করতে, কতটা পারবে না প্রশ্ন সেটা। যে হয়তো আমি 9,30,000 কোটি টাকার বাজেটের মধ্যে যে হাই টার্গেট থাকবে রেভিনিউর, সে জায়গায় আমরা পৌঁছতে পারলাম না। এখন কতটা ঘাটতি থাকবে এবং সেক্ষেত্রে আমাদের ঘাটতিটা অর্থায়ন কীভাবে হবে, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যমান এনবিআর কাঠামো দিয়ে রাজস্বের বড় জাম দেওয়া কঠিন বলে মনে করেন তিনি। রাতারাতি এনবিআর মানুষের যারা কালেক্ট করে তাদের যে স্বচ্ছতা, সেখানেও আমরা বদলা দিতে পারবো না। ফলে একটা বাজেটের পিরিয়ডে আমরা ধরে নেব যে এইগুলো একই রকম থাকবে, স্বচ্ছতা বলি, ঠিক আছে, বা তাদের যে ড্রাইভ সেগুলো একই রকম থাকবে। তো একই রকম থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নির্ভর করবে কতটা পারবে। প্লাস যারা কিনা ট্যাক্সের বাইরে আছে, হ্যাঁ, গ্রামে গঞ্জে আমরা যেটা প্রবৃদ্ধি কেন্দ্র বলি, গ্রোথ সেন্টার বলি, সেখানে কিন্তু 3 রাস্তা মোড়ে আপনি দেখবেন, হ্যাঁ, একটা দোকানের মধ্যে একজন দেখেছি মাসে হয়তো মানে 1-2 লাখ টাকা তারা তো টার্ন ওভার, এবং তাদের দেখা গেছে কি যে ইনকাম, হ্যাঁ, মান্থলি ইয়ারলি তাদের ট্যাক্স দেওয়ার কথা, এবং সেখানে কিন্তু অনেক জায়গায় ট্যাক্স যে দিতে হয় সে ধারণাটাই নাই। রাজস্ব বাড়াতে সম্পদ কর আরোপ সহ বেশ কিছু নতুন খাত তৈরি করতে চাইছে এনবিআর। যে সরকার নতুন ধরনের কিছু কিছু রাজস্ব আদায়ের উদ্যোগ নিচ্ছেন, কর আদায়ের উদ্যোগ নিচ্ছেন, উত্তরাধিকার কর, সম্পদ করের মতো বিষয়গুলো, এই ধারণাগুলো নতুন। তবে আমরা মনে করি যে গুরুত্ব দেওয়া উচিত আসলে গড়জালের বাইরে যারা রয়ে গিয়েছেন তাদেরকে নিয়ে আসা। সবসময় যেটা হয় যে রাজস্ব বোর্ডের একটা প্রবণতা থাকে যে সমস্ত উৎস থেকে সহজে আদায় করা যায়, যে সমস্ত জিনিসগুলো সহজে ট্রেস করা যায়, তাদেরকেই মূলত একটা টার্গেট করার একটা প্রবণতা থাকে। আসছে অর্থ বছরে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব এরই মধ্যে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ভোলায় দ্বিতীয় জানাজা শেষে অন্তিম শয়নে শায়িত হলেন 69-এর গণ আন্দোলনের অগ্রনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুর 1টার দিকে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোলায় হেলিকপ্টার যোগে তার লাশ পৌঁছে। ভোলা সরকারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা নামাজে মানুষের ঢল নামে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তোফায়েল আহমেদের নামাজে জানাজায় অংশ নেন। দুপুর 2টায় এই নামাজে জানাজা হয়।
এর পূর্বে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেয়া হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে বাবা মা এবং স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়। দেশ জুড়ে থামছে না, বরং বাড়ছে হামের প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে মৃত্যু হয়েছে আরও 6 শিশুর, আর নতুন ভর্তি হয়েছে 1334 জন। এদিকে বছরের শুরু থেকে রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 1000 শিশু। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি ও সচেতনতার অভাব পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। 18 দিন বয়স থেকেই হামের সঙ্গে লড়ছে জুনায়েদ। এখন তার বয়স 1 মাস। অবস্থার অবনতি হলে ফরিদপুরে 3 দিন চিকিৎসার পর তাকে আনা হয় রাজধানীর শিশু হাসপাতালে। ওর 18 দিন বয়সে শরীরে প্রথম র্যাশ দেখা দিছে। পরে আমরা আমাদের জেলা হসপিটালে ভর্তি করছিলাম, সেখান থেকে এখানে আসছি। এখানে হাম টেস্ট করে হাম ধরা পড়ছে। তো আমরা আইসিইউতে ছিলাম 11 দিন, আর এইখানে আসছি আজকে 3 দিন। শুধু জুনায়েদ নয়, শিশু হাসপাতালের ওয়ার্ড জুড়ে বিভিন্ন বয়সী হামে আক্রান্ত শিশুদের ভিড়। হাসপাতাল সূত্র বলছে, বর্তমানে হামে আক্রান্ত 112 শিশু ভর্তি রয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 33 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে প্রায় 998 জন শিশু। 4 দিন জ্বর ছিল, জ্বর কমে না, পরে ঢাকায় নিয়ে আসছি। আসার পরে নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়ার একদিন পরে আবার হাম উঠছে। ওর প্রথম জ্বর, তারপর কাশি হয়েছে, তারপর 2 দিনের দিন গায়ে লাল লাল এগুলো উঠতেছে। তারপর ডাক্তার বলছে আর কি ওর হাম হয়েছে, তারপর এখানে নিয়ে আসছে। পাতলা পায়খানা হয়েছিল, আবার ঠান্ডা, মানে কাশতে কাশতে বমি করতো, আবার এই শরীরে মধ্যে ওগুলো উঠছিল। পরে এক জায়গায় এসে ওষুধ পানি দেওয়া নিয়ে কিছুটা কমছে আর কি। চিকিৎসকরা বলছেন, হামের পাশাপাশি নিউমোনিয়া ও অন্যান্য জটিলতা নিয়ে আসা রোগীর সংখ্যাও বাড়ছে। আমরা আসলে মিজেলসের সাথে কমপ্লিকেটেড পেশেন্টগুলো বেশি পাচ্ছি, বিশেষ করে নিউমোনিয়া, তারপর হচ্ছে ডায়রিয়া, যেগুলো সাথে কমপ্লিকেশন সহ পেশেন্ট। এবং ঈদের পর থেকে পেশেন্টের চাপ আরও বেড়ে গেছে। এখন ভবিষ্যতে আসলে সামনের 1-2 সপ্তাহ কী হবে জানি না, কারণ হিউজ অ্যামাউন্ট অফ মানুষ ঢাকার বাইরে গিয়েছেন, ওনারা আবার এসেছেন। স্প্রেড করার পসিবিলিটি আরও, মানে একটা স্কোপ কিন্তু এখানে জেগে গেছে। হাসপাতালটির পরিচালক জানান, দেশের প্রায় সব জেলা থেকেই রোগী আসছে শিশু হাসপাতালে। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপরও বাড়ছে অতিরিক্ত চাপ। হাম পরিস্থিতি যখন 0-র কাছাকাছি আসলেও আমাদের কাছে আসবে, কারণ ওই যে জটিল রোগীগুলি যারা পেরিফেরিতে পারে না, তারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে। কারণ এরকম একটা 760-70টা রোগী শিশুর বেডের হসপিটাল, যেখানে গবেষণা হয়, যেখানে টিচিং হয়, যেখানে স্পেশালাইজড ডিপার্টমেন্ট প্রতিটা আছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময় মতো টিকা নিশ্চিত করা। পাশাপাশি আক্রান্ত শিশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। চিকিৎসকদের পরামর্শ, আতঙ্ক নয়, সতর্কতাই পারে শিশুদের সুরক্ষিত রাখতে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। হামের চেয়ে বেশি দক্ষতায় সরকার ডেঙ্গু মোকাবেলা করতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি জোরদার করা হচ্ছে। মন্ত্রী জানান, ডেঙ্গু চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোতে 10% শয্যা সংরক্ষণ রাখতে হবে। এছাড়া ডেঙ্গু রোগীদের কাছ থেকে ওষুধ ও খাবার খরচ ছাড়া অন্য খরচ নেবে না বেসরকারি হাসপাতাল। একই সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষায় 80% ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত 4 জন রোগী শনাক্ত হয়েছে। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, তাই সবাইকে নিয়ে ডেঙ্গুর মতো দুর্যোগ মোকাবেলা করা হবে। এক্সট্রিম ওয়ার্ক আমরা শুরু করতে যাচ্ছি অল ওভার দ্য কান্ট্রি টু হ্যাভ দ্য ক্লিনলিনেস, যাতে করে মশার প্রজনন বৃদ্ধি না পায়। সমানে পানিতে এবং স্থলে এবং জলে আমাদের সমানে স্প্রে চলবে। আমার অগাধ বিশ্বাস আছে আমাদের ডাক্তারদের উপর। তারা ডেঙ্গুর যেভাবে মিজেলসকে ফাইট করেছে, আরও পরিসর বৃদ্ধি করে ডেঙ্গুর বিরুদ্ধে ফাইট করবে। 2026 সালে জানুয়ারিতে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী হাসানুল হক মিলন।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী জানান, আগামী বছরের 7 জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু রোজার কারণে 1 মাস পেছানো হতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে শিক্ষা খাতকে যুগোপযোগী করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এবার আমরা চেয়েছিলাম যে ফেব্রুয়ারির শেষ দিকে কিছু করতে, কিন্তু ফেব্রুয়ারি তো রোজা, তো এই জন্য আমরা স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি, বলে তাদেরকে জানতে চাইলাম যে আমরা কি রোজার পরেই পরীক্ষাটা নেব না রোজার আগে নেব। তো স্টেক হোল্ডারও বললো রোজার আগেই শেষ করে দেন। সেই জন্য আমরা 7 জানুয়ারি শুরু করব এবং 8 ফেব্রুয়ারি আমরা শেষ করে দেবো। একটু লম্বা রুটিন দিয়েছি। উইদাউট সিলেবাস কাভার তো আপনি পরীক্ষা করতে পারছেন না। এসএসসি পরীক্ষা সিলেবাস কাভার হচ্ছে, এখন শুধু ওই রোজার কারণে 1 মাস এগিয়ে আসছে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছে এক শিশুসহ 5 জন। নিহতদের মধ্যে এক শিশুসহ 2 নারী এবং 2 পুরুষ রয়েছে। আহত হয়েছে আরও 2 জন। এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে 1 জন নিহত ও 1 জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় নওগাঁয় নিহত হয়েছেন 1 জন। ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে মালিগ্রাম আন্ডারপাসের কাছে ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় 4 জন। এ সময় গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহত আহতদের বাড়ি যশোর জেলায়। এদিকে চট্টগ্রামে কর্ণফুলী নতুন ব্রিজের প্রথম সিঁড়ি এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হয়েছে। নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক বিধান মল্লিক এবং তার বাবা দুর্গাপদ মল্লিক। তাদের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের সিংহরা গ্রামে। সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কিনে বিপাকে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। ময়মনসিংহের বৃহত্তম চামড়ার বাজার শম্ভুগঞ্জ ও নগরীর শেহরা চামড়া গুদামে এবার কোরবানির পশুর চামড়ার সংখ্যা ছিল গতবারের চেয়ে অনেক বেশি। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আর ক্রেতার অভাবে এই ব্যবসায়ীরা বিপাকে। ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার অমিত রায়ের তথ্য ও নাজিম উদ্দিনের চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা গ্রাম ও শহর থেকে চামড়া কিনে বিক্রি করতে নিয়ে আসেন শম্ভুগঞ্জ বাজারে। চামড়া কিনতে রাজধানীর ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা ছুটে আসেন এই বাজারেই। প্রতি বছরই এই বাজারে বিপুল সংখ্যক চামড়া বেচা কেনা হয়, কিন্তু এবার চামড়া কেনা বেচায় ধস নেমেছে এখানে। লোকসানের মুখে পড়েছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। সেন্টিগ্রেড করে ট্যানারি মালিকরা চামড়া কিনে পরে আমগো সরকারের রেট পাই না। রেট দেয়, রেট মতো আমরা বিক্রি করতে পারি না। সব কিছু বেচে কিনে আমরা নিঃস্ব হয়ে গেছি গা। হ্যাঁ, কত হলো যে আমরা যে সঠিক রেটটা পাই সরকারের কাছে আমরা আবেদন জানাই। চামড়ার জিনিসপত্র ব্যবহার করি, যেমন ব্যাগ, জুতা, আরো বিভিন্ন আসবাবপত্র, ওগুলোর দাম কিন্তু ঠিকই বেশি, কিন্তু আমরা যখন চামড়া বিক্রি করতে যাই তখন আমাদের দাম সঠিক মূল্যটা আমরা পাই না। সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কিনলেও কাঙ্ক্ষিত মূল্যে চামড়া বিক্রি করতে না পারলে ব্যাপক লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। আমরা যে দামে মাল কিনি সরকারের রেট অনুযায়ী মাল কেনার পর এর অর্ধেক দামও পাওয়া যায় না। সরকারের কাছে দাবি আমাদের যেন সরকার এই বিষয়টা খেয়াল করে। সরকারের রেট দিচ্ছে একটা, আমরা ট্যানারের মালিক বললে তারা বলে সরকারের কাছে বেচেন গিয়া, তারা সিন্ডিকেট হইয়া তারা দাম নেয়। একটাই দাবি, যাতে সিন্ডিকেট ভাঙ্গিয়া সিন্ডিকেট মুক্ত করিয়া এই চামড়ার ব্যবসাটা যাতে আবার সচ্ছল হয়, ঠিক হয়। সম্ভাবনাময় চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে চামড়া বেচাকেনায় ব্যবসায়ীরা সরকারের আশু হস্তক্ষেপ চেয়েছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লেবাননে সামরিক আগ্রাসন বৃদ্ধির জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার 2 নেতার মধ্যে বেশ উত্তপ্ত ফোন আলাপ হয়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য মতে ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে উন্মাদ বলে আখ্যা দেন। বলেন, তিনি না থাকলে নেতানিয়াহুকে জেলে পচে মরতে হতো। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
লেবাননের সামরিক আগ্রাসন বৃদ্ধির জেরে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগাল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফোন আলাপের এক পর্যায়ে নেতানিয়াহুকে উন্মাদ বললেন মার্কিন প্রেসিডেন্ট। দুটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দুর্নীতির মামলার কথা স্মরণ করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টের সহযোগিতা না থাকলে নেতানিয়াহুকে এখন জেলে পচে মরতে হতো। সব ধরনের বিপদ থেকে নেতানিয়াহুকে উদ্ধার করে আসছেন তিনি। এক্সিওসের তথ্য মতে ফোনালাপের এক পর্যায়ে নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রাম্প। ধমক দিয়ে বলেন, লেবাননে সে করছেটা কি? গাজা ও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোর কারণে নেতানিয়াহুকে সবাই ঘৃণা করছে, আর এ কারণে বর্তমানে ইসরায়েলকেও সবাই ঘৃণা করতে শুরু করেছে। ফোনালাপে এ বিষয়টিও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মনে হয়েছে নেতানিয়াহু মাত্রাতিরিক্ত ও অহেতুক আগ্রাসন দেখাচ্ছেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। লেবাননে আগ্রাসন বাড়ানোর ফলে ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনা ভেস্তে যেতে পারে, আর এ কারণেই উদ্বিগ্ন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ও নেতানিয়াহুর সম্পর্ক দীর্ঘদিনের। ইরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা একসঙ্গে কাজ করলেও অতীতে বেশ কয়েকটি কঠিন ফোনালাপ হয়েছে। চলতি বছরে দুজনের মধ্যে আরও একটি উত্তপ্ত ফোনালাপ ও কথা কাটাকাটি হয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার সমস্যা কেটে গেলেও বাংলাদেশে সরাসরি বিশ্বকাপ সম্প্রচারে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভারতে জি এন্টারটেইনমেন্ট ৩৩২ কোটি রুপিতে ৮ বছরের জন্য ২টি বিশ্বকাপ সহ ফিফার কাছ থেকে ৩৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্প্রচার রাইটস ক্রয় করেছে। বিশ্বকাপ শুরুর আর ৯ দিন বাকি, কিন্তু এখনো বাংলাদেশে কারা খেলা দেখাবে তা চূড়ান্ত হয়নি। বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপ সম্প্রচার জটিলতার মূলে হচ্ছে এই দলের টিভি রাইটস ক্রয় করা সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটি লিমিটেডের বেশি অর্থ দাবি করা। বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব বাবদ তথ্য মন্ত্রণালয়ের কাছে ১৫১ কোটি টাকা চেয়েছিল স্প্রিংবক, যা কর সহ দাঁড়াতো ২০০ কোটি টাকা। এই প্যাকেজে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সহ মোট ১০৪টি ব্যাচের সরাসরি সম্প্রচার ও হাইলাইটস প্রচার সহ রেডিও, মোবাইল ও ইন্টারনেটে সম্প্রচারের সত্ত্ব অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এত বেশি অর্থে তথ্য মন্ত্রণালয় ও বিটিভি সম্প্রচার সত্ত্ব কিনতে রাজি হয়নি। ফলে বড় অঙ্কে টিভি রাইটস বিক্রি করতে ব্যর্থ হয়ে স্প্রিংবক সরে দাঁড়িয়েছে। তাতে বিটিভি ও টি স্পোর্টসের সরাসরি ফিফার কাছে থেকে সম্প্রচার সত্ত্ব কেনার সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে বরাবর কয়েকটি বিজ্ঞাপনী সংস্থা যৌথভাবে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্ত্ব কিনে বিটিভি ও অন্য টিভি চ্যানেলে বিক্রি করে। ২০২২ বিশ্বকাপ ফুটবল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছে থেকে বিটিভি ৯৮ কোটি টাকায় সম্প্রচার সত্ত্ব কিনেছিল। কিন্তু বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বিটিভি এই অর্থ উঠাতে না পারলেও তখন তথ্য মন্ত্রণালয় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা করেছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।